যাওয়ার সমম এক পাতা ঘুমের ঔষধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দিবে না, তাই এই পদ্ধতি। রাতে আর খেতে ইচ্ছে করল না, তাই বাসায় এসেই ঘুমের ঔষধ খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অন্যদিকে নীলা রাতে শাড়ি পাল্টাতে গিয়ে সিঁড়ির দিকে চোখ গেল, আর তখন মনে পড়ে গেল আমার কথা। নীলা মনে মনে ভাবছে, এ আমি কি করলাম? জনি তো ঠিকই করছে, রাফি, নীলার সাথের ছেলেটা তো আমার সাথে অসভ্যতামি করেছে। আর আমি কি না? উফ, রাগ উঠলে কি করি না আমি? এখন নিজের চুল নিজে উঠাতে ইচ্ছে করে। ছেলেটা না খেয়ে চলে গেল। না একবার কল দেই। নীলা কল দিল, কিন্তু কল কেউ ধরে না, আবার দিতে থাকে, এভাবে একদারে কল দিতেই থাকে, কিন্তু কেউই কল ধরে না। অন্যদিকে আমি তো ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছি, কোনো হুঁশ নেই আমার। আমার ফোন একদার থেকে বাজছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছায়নি। ওই দিকে নীলাও রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠলাম, দাঁড়াতেই ঘুরে পড়ে গেলাম। আসলে গতকাল দুপুর থেকে না খেয়ে আছি তো, তাই শরীর পুরো ফুরবল। কোনোরকম রান্নাঘরে গেলাম। যা রান্না করা ছিল সব পচে গেছে। বুয়া আসতে অনেক দেরি আছে। শেলফ খুঁজে এক বাটা মুড়ি পেলাম। এত বেশি খিদা ছিল যে সব শেষ হয়ে গেল। তারপরও খিদা কমেনি। আবার শেলফ হাতিয়ে এক প্যাকেট বিস্কিট পেলাম। আসলে এগুলা কবে এনে রেখেছি নিজেও জানি না। বিস্কিটগুলো কিছুটা ড্যাম। খিদার কাছে এগুলা কিছুই না। এগুলা খেয়ে পানি খেলাম। এবার খিদা কিছুটা কমেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি, নীলা বেশ কয়টা কল দিয়েছে। কিছুক্ষণ পর আবার কল দিল নীলা। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর বুয়া আসলো, রান্না করে দিয়ে চলে গেল। আমি খেয়ে আবার ঘুম দিলাম। রাত পেরিয়ে সকাল হল। যথাসময় আমি অফিসে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি, ম্যামের সামনে কিভাবে মুখ দেখাব। তখন ফয়সাল পাশের থেকে বলল, ফয়সাল কি জনি সাহেব, কাল কেকে কাটার পর আর আপনাকে দেখলাম না। আমি বিসর্গ, আসলে আমি খেয়ে আগে চলে এসেছি। ফয়সাল ও আমি বসে বসে ফাইল দেখছি। তখন ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমি মাথা নিচু করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়ল। আমি আসব ম্যাম। ম্যাম, হ্যাঁ আসো, চেয়ারে বসো। আমি গিয়ে বসলাম মাথা নিচু করে। ম্যামও আসলে জনি, আমি সত্যি সরি কালকের জন্য। তুমি তো জানি রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আসলে রাফি হলো আমাদের বিজনেস পার্টনার, ওদের সাথে 4 কোটি টাকার বিজনেস ডিল হয়েছিল। ও যদি ডিলটা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে, আর আমি যখন ওকে থাপ্পড় দিতাম তখন তুমি এসে মাইর দিলে। আসলে আমি সরি, তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি, আমাকে মাপ করে দেও। নীলা আমার হাত ধরে বলল। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমি না ম্যাম, ঠিক আছে, আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য আপনাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল। ম্যাম আহত কণ্ঠে বলল, জনি প্লিজ মাপ করে দেও। সরি তো। আমি আচ্ছা ঠিক আছে, মাপ করে দিলাম। ম্যাম, তাহলে আপনি আপনি করে কেন বলছো? আমি হাহাহা হাসালেন ম্যাম, সামান্য একজন কর্মচারী হয়ে মালিককে তুমি তুমি করে বলবো?
হাসালেন ম্যাম। ম্যামও জনি সরিত। দেখলাম ম্যামের চোখ জোড়া ভিজে আসছে। আমি ম্যাম কোনো কাজ থাকলে বলেন, অযথা বসিয়ে রাখবেন না, টেবিলে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ম্যাম মাথা নিচে দিয়ে বসে আছে। ডেস্কে বসে কাজ করছি, তখন দেখলাম রাফি নামের সেই ছেলেটি ম্যামের কেবিনে যাচ্ছে। মনে হয় ডিলটা ফাইনাল করতে যাচ্ছে। ওকে দেখে হাসি পেল, মুখটা এখনো দাগ হয়ে আছে। কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি কাজে মন দিলাম। এবার শব্দটা জোরে কানে এলো, তাকিয়ে দেখি রাফি ম্যামের কেবিনের সামনে পড়ে আছে আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজ পোতগুলো ওর মুখের উপর ছুঁড়ে মারল। রাফি তোমাকে দেখে নেব, এই বলে রাফি চলে গেল। আমি একটু হাসলাম, হায়রে অভিনয়। দুপুরের সময় ম্যামের কেবিনে আবার ডাক পড়ল। আমি আসব ম্যাম। ম্যাম আসো, একটু গম্ভীরভাবে বলল। ম্যাম বসো। আমি বসলাম। ম্যামও রাফির সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছি। কেন? ম্যামও ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই। আমি আমার মতো সামান্য একটা কর্মচারীর জন্য এত বড় ডিলটা ক্যান্সেল করে দিলেন, এতে আপনাদের অনেক লস হবে। ম্যাম বারবার কর্মচারী বলবে না, আর তোমার চাইতে ডিলটা বেশি বড় না। আমি হাহাহা। ম্যাম হাসালেন, যাক, আমার জন্য যেহেতু আপনার এত বড় লস হয়েছে, তাই আমি সামান্য হলেও এর জন্য ক্ষতিপূরণ দিব, তা 3 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা আমি আসি। দাঁড়াও, এখানে বসো। দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগল, নেও হাত ধোও। আমি হাসলাম, ম্যাম আগের মতো শুরু করে দিয়েছে। ম্যাম হাসো কেন? আমি সরি, আমি আপনার সাথে খেতে পারবো না। ম্যাম আমার রাগ বাড়িও না, এখানে চুপচাপ বসে পড়, তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। আমি দুঃখিত ম্যাম, আমি খেতে পারবো না, মাফ করবেন। বেরিয়ে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন। কিছুটা রেগে বলল, জনি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ইচ্ছা হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। মুহূর্তেই মোমের রাগটা বেদনায় পরিণত হতে লাগল। আমি রুম থেকে বের হয়ে কিছুদূর যেতেই ম্যামের কেবিনে ভাঙ্গাচুরার আওয়া পেলাম। পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম, খাবারের সবগুলা পেয়ালা দরে দরে আছাড় মেরে ভেঙেছে। মাঝে থেকে কষ্ট বাড়ল পিয়নের, খাবার পরিষ্কার করতে। আমি বাহিরে গিয়ে খেয়ে এসেছি। বিকালে ডেস্কে বসে আছি তখন আমি বাহিরে গিয়ে খেয়ে এসেছি। বিকালে ডেস্কে বসে আছি তখন পিয়নকে জিজ্ঞাসা করলাম, আমি ম্যাম খেয়েছে? পিয়ন না স্যার, এখনো কিছু খায়নি। আমিও। অভিনয় দেখলে হাসি পায়। বিকালে তাড়াতাড়ি বের হয়ে গেছি, যাতে ম্যামের সাথে দেখা না হয় তাই। পরের দিন অফিসে বসে কাজ করছি। একটা ফাইল সাইন লাগবে তো পিয়নকে দিয়ে পাঠালাম। ওনার সামনে গেলে ব্যথাটা নাড়াচাড়া দিয়ে উঠে, তাই পিয়নকে পাঠালাম। কিছুক্ষণ পর দেখলাম ফাইল সহ ম্যাম আমার ডেস্কে আসছে। দেখে তো মনে হয় খুব রেগে আছেন। সোজা এসে আমার সামনে দাঁড়ালো। ম্যাম কি সমস্যা কি তোমার? তুমি এমন করছো কেন? কিছুটা চিৎকার দিয়ে বলল। আমি সরি ম্যাম।
ম্যাম কাল দেখা করে যাওনি কেন? আমি সরি ম্যাম, কাজ ছাড়া আমি কেন আপনার সাথে দেখা করতে যাব, আর সবাই যেহেতু দেখা করে না, তাহলে আমি কেন করব? ম্যাম তুমি আর সবাই এক হলে নাকি? দেখো তোমার এইসব কথা আমাকে খুব আঘাত করে, খুব কষ্ট দেয়, আমি আর এসব নিতে পারছি না। আমি সবাই এখানে কাজ করে আমিও করি, সবার থেকে আমি কোনো ভিন্ন পার্সোনালিটির লোক না। সো নিয়ম হলে সবার জন্য না হলে কেউর জন্য না। এ কথা বলতেই ম্যাম আমার কলার দরে ওনার মুখের কাছে এনে বললেন, শোন কাউকে প্রয়োজন না আমার, শুধু তোকে প্রয়োজন। সো তুই দেখা করে যাবি, বুঝেছিস? এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উনি চলে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম সবাই কাজ রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই বুঝার চেষ্টা করছে এতক্ষণ কি হলো। আমি কাজে মন দিলাম। বিকালে ম্যামকে না বলেই চলে আসলাম। পরদিন অফিসে ম্যাম আমার দিকে তাকিয়ে ওনার কেবিনে চলে গেল। দেখলাম ম্যামের চোখ জোড়া লাল হয়ে আছে। আমি কাজ করছি তখন আমার কাছে রুমা আসলো, আমার কলিগ। আমি আরে রুমা তুমি? রুমা কেন আসতে পারি না? আমি তা না, আসলে তুমি আমার কাছে আসো না তো তাই। রুমা দেখলাম তোমাকে খুব আপসেট দেখাচ্ছে তাই আসলাম। তাছাড়া প্রায়ই আমি তোমার দিকে তাকাই, তুমি তো আর আশপাশ তাকিয়ে দেখো না। আমি কেন তাকাও? রুমা এমনই। আচ্ছা বাদ দেও, তুমি এমন আপোসেট কেন তা বলো। আমি কই আপোসেট, এই কত হাসি খুশি দেখ। রুমা যদি হাসি খুশি থাকো তাহলে চলো ক্যান্টিন থেকে এক কাপ কফি খেয়ে আসি। আমি আরে তা কিভাবে সম্ভব, হাতে কাজ দেখছো না? রুমা আমার হাত ধরে টান দিয়ে বলল, নো নো, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, চলো চলো। রুমা আমাকে টানতে টানতে নিয়ে গেল। এই বিষয়টা আবার ম্যামের চোখ এড়াল না, ম্যাম রীতিমতো রেগে আগুন। ক্যান্টিনে ওর সাথে কফি খেলাম। আসার সময় রুমা বলল, জনি বিকালে আমার জন্য অপেক্ষা কইরো, তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে। মার ডালা, পকেট ফাঁকা করার চিন্তা। আমি দেখি কাজ না থাকলে যাব। রুমা দেখি টেকি বাদ, বিকালে থাকবা ব্যাস, আর কোনো কথা নয়, চলো। অফিসে গিয়ে আমি আমার ডেস্কে বসলাম। তখন পিয়ন আসলো। আমি কিছু বলবে? পিয়ন জি স্যার। স্যার ম্যাম আপনাকে ডাকছে। আমি কেন? পিয়ন তা তো জানি না, তবে ম্যামকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। আচ্ছা যাচ্ছি। ম্যাম আবার রুমার সাথে দেখে ফেলল না তো? আমি ম্যাম আসব। ম্যাম গম্ভীর কণ্ঠে বলল, আসো। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম সামনে 2 মগ কফি নিয়ে বসে আছে। কি ব্যাপার, উনি কফি সামনে নিয়ে বসে আছে কেন? কুছ তো গড়বড় হে। ম্যাম বসো। বসলাম। ম্যাম কফি হাতে নাও আর খাও। আমি সরি ম্যাম, এখন কফি খাওয়ার মুড নেই। এই কথা বলতে ম্যাম সামনে থেকে একটা কফির মগ জোরে আছাড় মারল, আর আমাকে দেয়ালের সাথে ঠেসে ধরে চিৎকার দিয়ে বলতে লাগল, আমার সাথে খাবি কেন? তুই তো ডাইনিটার সাথে খেয়ে এসেছিস। ওর সাহস কত ও তোর হাত ধরে? ওর হাত আমি বেঙ্গে দেব। শোন, তোর হাত শুধু আমি ধরব, আর কেউ না, আর কেউ না, বুঝছিস? ম্যাম কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে থাকলো খুব শান্তভাবে, ম্যাম জনি, ও জনি, আমি সত্যি খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, একটু ভালোবাসতে দেও।
এ কথা বলতে বলতে উনি আমার বুক ওনার মুখ গুজে দিল। আমার কাছ থেকে ম্যামকে সরিয়ে দিয়ে বললাম, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ব্যবহার করা বলে। ম্যাম কি বলো এইসব? আমি তোমাকে মোটেও ব্যবহার করছি না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি হাহাহা ভালোবাসা? কোথায় ছিল আপনার ভালোবাসা যখন আপনার বান্ধবী কাজিনদের সামনে থাপ্পড় দিয়েছিলেন? কোথায় ছিল আপনার ভালোবাসা যখন সবার সামনে অপমান করেছিলেন, যখন আপনার কাজিনরা, বান্ধবীরা আমাকে অপমান করেছিল তখন তো একবার তাদের কিছু বলেননি? নীলার চোখ থেকে দেখলাম গড়িয়ে পানি পড়ছে। ম্যাম আমি মানছি তোমার সাথে অন্যায় করেছি, কি করব, আমার মাথা গরম হলে কি করি না করি কিছু ঠিক থাকে না। আমি এসব পাগলামো বাদ দেন, আপনি আমার থেকে আরো 1000 গুণে ভালো ছেলে পাবেন, আর তাছাড়া বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। ম্যাম শোন, আমার তোর থেকে কোনো ভালো ছেলে দরকার নেই, আমার তোকেই লাগবে, আর পাগলামো না, পাগলামোর কি দেখেছিস, আজ থেকে দেখবি পাগলামি। এই বলে ম্যাম টেবিলে রাখা যে একটা কফির মগ ছিল, সেটা আমার মুখে চেপে ধরল, জোর করে একটু খাইয়ে দিল। ম্যাম হ্যাঁ, কফির ভিতর তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে, এখন আমি খেতে পারবো, তুমি এবার যেতে পারো। আমি আর সেখানে থাকলাম না, নিজের ডেস্কে এসে বসলাম। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। পকেটের অবস্থা বেশি একটা ভালো না, টাকার খরা দেখা দিচ্ছে, রুমার সাথে বের হওয়া যাবে না। পাশে উকি দিয়ে দেখি রুমা এখনো কাজ করছে, না এই ফাঁকেই পালাতে হবে। আমার ফাইল জমা দিয়ে যেই বেরুতে যাব তখনই পিছন থেকে ডাক পড়ল, জনি এই জনি আমাকে রেখে চলে যাচ্ছ, তোমাকে না অপেক্ষা করতে বলছি। আমি না আসলে বাইরে গিয়ে অপেক্ষা করতে চেয়েছিলাম, এখানে আর কতক্ষণ বসে থাকব। রুমা আচ্ছা চলো, আর কিছু বলতে হবে না। রুমার সাথে মার্কেটে চলে গেলাম। এই মেয়ে তো দেখি কিনেই যাচ্ছে। আমাকে একটা শার্ট আর একটা ঘড়ি কিনে দিল। নিতে চাইনি, তারপরেও জোর করে দিল। যাক বাবা, বেঁচে গেলাম, আমার 1 টাকাও খরচ হয়নি। পরদিন হাতে ঘড়ি আর শার্টের উপর ব্লেজার পরে গেলাম। অফিসে গিয়ে বসতেই ম্যামের কেবিনে ডাক পড়ল, আমি ম্যাম আসব। ম্যাম আসো। কাছে গেলাম। ম্যাম দেখি তোমার হাতটা। আমি কেন? ম্যাম ঘড়িটা তো খুব সুন্দর। এই বলে ম্যাম একটানে আমার ঘড়ির বেল্টটা ছিঁড়ে ফেলল, তারপর ঘড়িটাকে একটা আছাড় মেরে চুরমার করে দিল, ঘড়ির কাঁটাগুলো এদিক সেদিক গড়াগড়ি খাচ্ছে। তারপর আমার শার্টটা দুহাতে ধরে একটানে ছিঁড়ে ফেলল। আমি হতভম্ব হয়ে গেলাম। ম্যাম কি তাহলে জেনে গেছে এগুলো রুমার দেওয়া? তারপর ম্যাম তার ড্রয়ার খুলে একটা শার্ট বের করে দিল। ম্যামও এইটা পরে নেও। কি শান্তভাবে বলল, যেন এতক্ষণ কিছুই হয়নি। আমি না, লাগবে না। ম্যামও এই ছেঁড়া শার্ট পরে বের হবে নাকি? ঘুরো, আমি পরিয়ে দেই। আমি ম্যামের হাত থেকে নিয়ে নিজেই পরে নিলাম। এগুলোর জন্য তেমন একটা আফসোস হলো না, আমার টাকায় তো আর কিনা না। আহ জোস্ত, ম্যামের চয়েজ আছে, বলতে হয়। আমি গিয়ে আমার ডেস্কে বসলাম। তখন রুমা আসলো। রুমা কি ব্যাপার, আমার দেওয়া ঘড়ি হাতে দেওনি? আমি আসলে গোছল করার সময় রেখেছিলাম আর পড়তে মনে ছিল না। রুমা হো, আমি মনে করেছি তোমার পছন্দ হয়নি। আমি কি যে বলো, আচ্ছা ম্যাম দেখলে বকা দিবে, আমি কাজ করি, তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন যাও। রুমা আচ্ছা। রুমা চলে গেল। আমি কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল টের পেলাম না। কিছুক্ষণ পর যাকে দেখলাম তাকে দেখে আমি কেন সবাই অবাক হয়ে গেল।
দেখলাম ম্যাম পিয়নের সহযোগিতায় দুপুরের খাবার নিয়ে আমার ডেস্কের দিকে আসছে। মার ডালা, আজ বুঝি মানসম্মান আর থাকবে না। আমার অবস্থা বুঝতে পেরে ম্যাম একটা মুচকি হাসি দিল। খাবারগুলো ম্যাম এনে আমার টেবিলে রাখল। আমি চারদিকে তাকিয়ে দেখি সবাই হা করে তাকিয়ে আছে। ম্যাম খাবার বাড়তে লাগল। আমি ম্যাম এসব কি ধরনের পাগলামি, এখানে খাবার আনলেন কেন? ম্যাম বেশি কথা না বলে হাত দো, বাড়াবাড়ি করলে সবার সামনে তোমায় খাইয়ে দিব। আমি সম্মানের ভয়ে চুপচাপ হাত দুলাম। ম্যাম দাঁড়িয়ে আমার সহপাঠীদের উদ্দেশ্যে বললেন, ম্যাম কি ব্যাপার আপনার এভাবে তাকিয়ে কি দেখছেন? যান যার যার কাজ করুন। ম্যামের ধমকে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ম্যাম সুন্দর করে খাবার বেড়ে দিলেন, নিজেও নিলেন। কোনোরকম খাবার শেষ করলাম। ম্যাম আমার মুখটা সুন্দর করে মুছে দিলেন। যাওয়ার সময় বলে গেল, বিকালে তোমাকে নিয়ে বের হব, রেডি থেকো। বিকালে আর কি আমাকে পায়? বিকালে কাজ শেষ করে বাহিরে বের হতেই ম্যাম দেখি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কখন যে বের হয়ে গেল কে জানে। আমার হাত ধরে বলল, চলো চলো। আমি হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বললাম, ধরবেন না আমাকে। ম্যাম বিস্মিত চোখে আমার দিকে তাকালো। আমি কি মনে করেন আমি কি মানুষ না? আমার কি মন নেই? চাইলেন কাছে টেনে নিলেন, চাইলেন ছুঁড়ে ফেলে দিলেন। আপনার এ অভিনয়ের জন্য তো সেরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কথায় ম্যামের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড় গেল। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে বারবার বিরক্ত করবেন না। এই বলে আমি আমার মতো চলে আসলাম। ম্যাম ঠায় দাঁড়িয়ে আছে। হয়তো কাঁদবে, কাঁদুক আমার কি। পরদিন অফিসে গেলাম। ম্যাম সামনে দিয়ে যাওয়ার সময় জলবর্তি চোখে আমার দিকে তাকিয়ে আছে গেল। ঘণ্টা কয়েক যাওয়ার পরে ম্যামের কেবিনে ডাক পড়ল। আমি ম্যাম আসব। ম্যাম আসো। ভিতরে গিয়ে দেখলাম ম্যাম একটা কফির মগ সামনে নিয়ে বসে আছে। ব্যাপার কি আজ একটা কফির মগ? বসো। আমি ডেকেছেন কেন? ম্যাম জানো তোমার কালকের কথায় কত কষ্ট পেয়েছি। কাল সারা রাত ঘুমাতে পারিনি, এভাবে আঘাত করে আর কথা বলবে না, আমি সইতে পারি না। আমি এখন আমাকে ডাকার কারণ কি? ম্যাম এই কফিতে তোমার ঠোঁটের ছোঁয়া চাই, এখন কেন জানি না, হাঁটা চলা সবক্ষণে মন তোমার ছোঁয়া চায়। আজ কেন জানি ওকে কষ্ট দিতে মন চাইল না, তাই কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কেন করেন এমন পাগলামি? আমি একটু খেয়ে ওর কাছে ফিরিয়ে দিলাম। ম্যাম কেন করি তি জান না, তোমাকে ভালোবাসি তাই। আমি শান্তভাবে বললাম, দেখুন আপনি আমার চেয়ে আরও ভালো ছেলে পাবেন, আর তাছাড়া আপনি কখন আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। আমার মা বাবা থাকে গ্রামে, সেখানে তো কখনোই থাকতে পারবেন না। সর্বশেষ কথা আমি আপনাকে ভালোবাসি না। ম্যাম দেখো তোমাকে আমি আগেও বলেছি আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। আর আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি, না পারলে তুমি আছো না। শেষ কথা কি বলেছ তুমি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তে আমি তোমাকে ভালোবাসি না। ওর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই, তাই অন্যদিকে তাকিয়ে বললাম, তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি কোনো অহংকারী মেয়েকে ভালোবাসি না, আর আমার সাথে এরকম করলে আমি এগ্রিমেন্ট ভঙ্গ করে চাকরি ছেড়ে চলে যাব। আমার কথায় ম্যাম আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি চলে আসলাম।
ম্যাম বিকালে ফয়সাল আর ইরাকে ওনার কেবিনে ডাকল। ওরা একসাথে ম্যাম আসব। ম্যাম আসো, বসো। ইরা ম্যাম আমাদের ডেকেছিলেন। ম্যাম তোমাদের ডাকার কারণ হলো, তোমরা তো জানো আমি জনিকে কত ভালোবাসি। ও আমাকে কারণবশত ভুল বুঝেছে। তোমরা তো জানি আমার রাগ উঠলে রাগ সামাল দিতে পারি না। তোমরা বিশ্বাস করো জনিকে ছাড়া আমি বাঁচব না। এই কথা বলে ম্যাম কান্নায় ভেঙে পড়ল। ফয়সাল ম্যাম কাঁদবেন না, আমাদের কি করতে হবে? ম্যামও ও চাকরি ছাড়ার হুমকি দিয়েছে। ওকে বুঝাও, ওকে যেভাবেই হোক আমার ওর কাছে ফিরিয়ে দেও। ওকে ছাড়া চলতে আমার কষ্ট হয়। তোমরা ওর কাছের। তোমরা বুঝালে ও নিশ্চয়ই বুঝবে। ইরা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। কাঁদবেন না ম্যাম, আমরা আছি তো আপনার সাথে। ম্যাম আর শোনো, এতদিন তোমাদের সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করে দিও আমাকে। ফয়সাল কি যে বলেন না ম্যাম, আমরা এখন আসি। এই বলে ওরা দুজন সোজা আমার ডেস্কে চলে আসলো। আমি কি ব্যাপার, তোমরা দুজন একসাথে কিছু বলবে? ইরা না মানে, জনি ভাইয়া ম্যাম তোমাকে সত্যি ভালোবাসে, ওনার সাথে আর অভিমান করে থেকো না। ফয়সাল হ্যাঁ জনি, ও ঠিকই বলেছে, আর রাগ করে থেকো না। এবার আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে বললাম, আমি দেখি ইরা তোমাকে আমার ছোট বোনের মতো জানি, আর ফয়সাল তোমাকে বড় ভাইয়ের মতো। সব ভাই বোন কখন তার ভাইকে অন্য মেয়ের সাথে প্রেম করতে বলে না। আশা করি তোমরাও বলবে না। দেখলাম ওরা মুখটা কালো করে চলে গেল। যাওয়ার সময় দেখলাম আমার সাথে কথা না বলে বের হয়ে যাচ্ছে। বুঝলাম আমার সাথে অভিমান করেছে। ওদের সামনে গিয়ে বললাম, আমি তোমরা রাগ করেছ। ইরা আমরা তোমার কে যে রাগ করব? আমি ইরার গালে হাত দিয়ে টেনে বললাম, আরে বোন আমার দেখি বেশি জেদি হয়ে গেছে, ভাইয়ের উপর রাগ করে থাকতে নেই। ইরা দেখলাম কেঁদে দিল। এই জন্যই ওকে এত ভালো লাগে, সহজ সরল মেয়ে একটা, একটুতেই কেঁদে দেয়। আমি ইরার চোখের পানি মুছে দিলাম। তখন ইরা বলল, ইরা আমার চোখের পানি মুছলে কি হবে, তোমার নীলার চোখের পানি তো এখনো পড়তেছে। আমি আবার ঘুরে এক কথা, শোন বোন আমার, ফয়সাল ভাই তুমিও শোন, ওর আর আমার মাঝে বিশাল ব্যবধান, তা তোমরা কেন বুঝো না? দরো তোমাদের কথা দরে ওর সাথে প্রেম করলাম, এর শেষ পরিণতি কি? বিয়ে। ও কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? কখনোই পারবে না, বুঝলে এবার? ওরা দেখলাম মাথা নিচু করে ফেলল। আমি ইরার গালে হাত দিয়ে বললাম, পাগলি বোন আমার, চলো তোমাদের আজকে ট্রিট দিব। এবার তো একটু হাসো। ইরা একটু মুচকি হাসি দিল। আমি এই তো হয়েছে, চলো। ওদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার ওই কথা বলার পর থেকে বেশি একটা জোর খাটানোর সাহস পায় না। ওদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার ওই কথা বলার পর থেকে বেশি একটা জোর খাটানোর সাহস পায় না। এইভাবেই কিছুদিন চলে গেল। এর ভিতর কোম্পানির ডেভেলপ হওয়ার জন্য ম্যামের বাসায় ছোটখাটো একটা পার্টি দিয়েছে অফিসের সবাইকে নিয়ে। তো কাল সন্ধ্যায় অনুষ্ঠান। দুপুরে কাজ করছি, তখন ম্যাম আমার ডেস্কে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বললেই তো আমি চলে আসতাম। ম্যাম না থাক, শোনো, তোমাকে কিন্তু কাল আসতেই হবে। আমি মুচকি একটা হাসি দিলাম। ম্যাম আবারও বলল, হাসলে হবে না। না, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রতি ওর আবারও একটা মুচকি হাসলাম।
ম্যাম হয়তো বুঝতে পেরেছে আমি আসব না, তাই রাতে ওনার বাবাকে দিয়ে আবার কল করাল। আমি সালাম দিয়ে বললাম, স্যার কেমন আছেন? স্যার এই তো বাবা ভালো। শোনো, যে কারণে তোমাকে কল দিয়েছি তা হলো, কাল কিন্তু তোমাকে থাকতেই হবে। আমি না মানে স্যার, আমার স্যার মানেটানে বাদ, কাল তুমি সবার আগে আসবে। ব্যাস, রাখছি। কি আর করার, পরের দিন বিকালে ওদের বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাসার সামনে যেতেই দেখি নীলা দাঁড়িয়ে। রিকশা থেকে নামলাম। ও আমার সামনে এসে দাঁড়ালো। ম্যাম আসতে কোনো সমস্যা হয়নি তো? তোমার? আমি জি না ম্যাম। ম্যামও আচ্ছা চলো। আমি কিছু না বলে ভিতরে যেতে লাগলাম। ম্যাম আমার পিছন পিছন আসতে লাগল। ভিতরে গিয়ে দেখলাম অনেকেই চলে এসেছে। আমি সোজা স্যারের সাথে দেখা করতে চলে গেলাম। আমি কেমন আছেন স্যার? স্যার এই তো ভালো বাবা, তুমি এসেছ, যাও সবার সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। নীলা যেন কোথায় গিয়েছে, মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর রুমা আসলো, এসেই তার ডং মার্কা কথা। রুমা তুমি আগে চলে আসছো, আর আমি তোমার সাথে আসতে চেয়েছি, তুমি না একটা। আমি থাক আর বলতে হবে না, আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। রুমা হ্যাঁ চলো। রুমার সাথে বসে কথা বলছি। তখন কোথা থেকে নীলা এসে আমার হাত ধরে টানতে লাগল। আমি আরে কি হয়েছে ম্যাম? দেখে তো মনে হয় রেগে আছে। টানতে টানতে উপরের বারান্দায় নিয়ে গেল। একটা দোলনাতে নিয়ে বসালো, আর ও নিজে আমার সামনে চেয়ার টেনে বসল। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকালে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ম্যাম এইভাবে তাকিয়ে আছেন কেন, আর এখানে নিয়ে আসলেন কেন? ম্যাম কিছুটা চিৎকার দিয়ে বলল, তুমি জানো না কেন তাকিয়ে আছি? শোন, তুমি আমার রাগ বাড়িও না, তুমি জানো রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি খাবে? আমি না কিছু না। নীলা একটা দুষ্ট হাসি দিয়ে বলল, তুমি না খেলেও আজ আমি খাব। আমি কি? নীলা তোমার ঠোঁট। এই বলে আমার ঠোঁটের উপর হামলা করল। চুমুক দিয়ে দরে রেখেছে তো? দরেই রেখেছে, ছাড়ার নামই নেই। আমি আর না পেরে ওর পিঠ খামছে ধরলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর বান্ধবীরা চলে আসলো। বান্ধবীরা ও সরি সরি, ভুল সময় চলে এসেছি। নীলা এবার ওদের কথায় আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। নীলা একটু দম নিয়ে তার বান্ধবীদের বলতে লাগল, নীলা কি হয়েছে? তোদের আসার আর সময় গময় নেই, চলে এসেছিস, দেখছিস যে আমরা দুজন একসাথে আছি। তোদের মন চায়, তোদের জন্য আর কিছুক্ষণ পড়লাম না। ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে বলল, তাহলে আমরা আসি। নীলা না থাক, যাওয়া লাগবে না, ওর সাথে পরিচিত হয়ে নে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি নীলাকে বললাম, আমি আমার মতো ছোট লোকের সাথে কি ওনারা পরিচিত হবে? নীলার বান্ধবীরা সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে নীলা আপনাকে এত ভালোবাসে। আমি আসলেই কিন্তু আমি একটা ছোট লোক। বান্ধবীরা সরি তো ভাইয়া, আমরা বুঝতে পারিনি, আমরা তো আপনার ছোট বোনের মতোই,
ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আমি আচ্ছা ঠিক আছে। বান্ধবীরা আচ্ছা নীলা আমরা যাই। তুই তোর কাজ সার। ওরা চলে গেল। নীলা আমার দিকে ঘুরে তাকালো। নীলা কাছে আসো। আমি কেন? নীলা বাকিটুকু সেরে নেই। আমি বাকিটুকু মানি। নীলা তুমি আসো তো, এত বুঝাতে পারবো না, আজ কোনো বাধা দিবে না। আমকে আমার মন যতক্ষণ না বড়ে ততক্ষণ ছাড়ছি না তোমায়। এই কথা বলে নীলা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সত্যি নীলাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর নীলা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁট জোড়া লাল হয়ে গেছে। চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। নীলা পিছন থেকে বলতে লাগল, নীলা এই কোথায় যাও, এখনো হয়নি তো আমার, এদিকে আসো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়িয়ে নিচে চলে এলাম। নিচে যেতেই রুমা এসে দরল। রুমা তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? আমি উপরে ছিলাম। রুমা তোমার চোখ এমন কেন, ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে আমকে বলো তো। রুমা কি কিছু বুঝে ফেলল নাকি? আমি কি হয়েছে, গরম চা খেতে গিয়ে এমন হয়েছে। রুমা আমি তো অন্য কিছু মনে করেছি। আমি আচ্ছা চলো ওই দিকে চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল, আমরা বসে গেলাম খেতে। খাবার যেই মুখে দিতে যাব, তখন কে যেন হাত ধরল। তাকিয়ে দেখি নীলা। আমি কি ব্যাপার ম্যাম? নীলা তুমি এখানে খাচ্ছ কেন? আমি তো কোথায় খাব? নীলা ভিতরে, আমার সাথে। আমি সরি, সবাই যেহেতু এখানে খাচ্ছে আমিও এখানে খাব। নীলা কিছুটা রেগে বলল, ওই তুমি আর সবাই এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভিতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতে হবেই। ওনার সাথে ভিতরে গেলাম। উড়িমা, এত খাবার কে খাবে? নীলা কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি বসলাম, নীলাও বসল। আমি স্যার কোথায়? নীলা ভিতরে, আচ্ছা ডাকছি, বাবা বাবা। কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি নীলা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে নীলার বাবা বলল, শোনো জনি, আমার মেয়েটা এতটা খারাপ না, যতটা তুমি ভাব। আমি এবার খাওয়া রেখে ওনার দিকে তাকালাম, উনি কেন আমাকে এসব কথা বলছেন? উনি আবার বলতে লাগলেন, আমার মেয়েটা উপরে একটু রাগী কিন্তু ওর ভিতরটা একদম নরম, একেবারে ওর মায়ের মতো। নীলা বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে, ওর মাও খুব ছোট থাকতেই মারা যায়। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলাকে কখনো কারো জন্য কাঁদতে দেখিনি, কিন্তু তোমার জন্য ও প্রায় কাঁদে, যা আমার চোখ এড়ায় না। নীলা এবার চুপ করো তো, খাওয়ার ভিতর এত কথা বলে কেউ? আমি নীলার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক, কান, গাল লাল হয়ে আছে, যা লাগছে না এখন ওকে। আমি খেয়ে উঠতেই ও নিজের খাওয়া রেখে টাওয়েলটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না। আমি এইটা কি আমার কোনো রিলেটিভের বাসা নাকি, যে থেকে যাব? নীলা ও তোমার কথার সুর এখনো বদলায়নি, তখনকার মতো আরেকটা লাগবে বুঝি, আসো এদিকে আসো। আমি এ কথা শুনে এক দৌড় দিয়ে মেইন রাস্তায় চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। এখন নীলা ম্যামকে দেখলে আগের মতো মনমরা লাগে না, একটু খুশি খুশি মনে হয়।
তো সেদিন অফিসে বসে কাজ করছি। তখন রুমা আসলো আমার ডেস্কে। রুমাকে কেমন ওয়েজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেলল, জনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি হ্যাঁ, বলো। রুমা, এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলি। আমি দেখছো না হাতে কাজ, এখানেই বলো। রুমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার জরুরি কথা না বলে থাকতে পারবো না, চলো। ক্যান্টিনে বসে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু রুমা কিছু বলছে না। আমি, কিছু তো বলো, কাজ রেখে এসেছি তো। রুমা বলতেছি তো। আমি, বলো, তাড়াতাড়ি বলো। রুমা হুট করে আমার হাত ধরে দ্রুত বলে দিল, জনি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি হাত ছাড়িয়ে বললাম, কি বলছো তুমি এসব? রুমা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ম্যামের মতিগতি ভালো দেখছে না, তাই তোমাকে এত তাড়াতাড়ি বলে দিলাম। আমি, দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রুমা, কেন? আমি, কারণ আমি একজনকে ভালোবাসি। রুমা, সে? আমি আমাদের নীলা ম্যামকে। রুমা, তোমার সাথে এত কিছু করেছে তারপরেও ওনাকে ভালোবাসো? আমি, হ্যাঁ, কিন্তু সেটা কখনো প্রকাশ করব না। এই কথা বলতেই রুমা কেঁদে দিল। আমি, আহা, কাঁদছ কেন? প্রেমিকা হয়ে নয়, ভালো বন্ধু হয়ে তো পাশে থাকতে পার। এই কথা বলাতে রুমা চুপ হয়ে গেল। আমি, এই তো ভালো মেয়ে। এই বলে ওর চোখ দুটো মুছে দিলাম। হঠাৎ কারো কান্নার আওয়াজে পাশে তাকালাম। চেয়ে দেখি নীলা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। আহা, সব গেল, উনি আসলেন কখন? রুমা, আমার জন্য ম্যাম তোমাকে ভুল বুঝল। দাঁড়াও, আমি গিয়ে বলছি। আমি, থাক, বলা লাগবে না, যা হওয়ার তা তো হয়েছেই। রুমা, না, তারপরেও আমার জন্য তোমাকে ভুল বুঝল। আমি, সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। অফিসে ঢুকে ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই, গিয়ে ভুলটা ভাঙিয়ে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতেই দেখি ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই। না, এখন রেগে আছে, আমি বরং পড়ে যাই। বিকালে দেখলাম ম্যাম আগেই বেরিয়ে গেল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম, বিনা কারণে কেউ আমায় ভুল বুঝল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম, বিনা কারণে কেউ আমায় ভুল বুঝল। পর দিন থেকে ম্যাম আমার সাথে একটা কথাও বলল না, আমাকে ইগনোর করতে শুরু করল। একটু কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন নীলা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগল। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে মেয়ে আজ 3 দিন আমার সাথে কথা বলে না, আমাকেও বলতে দেয় না, সবসময় এড়িয়ে চলছে, বিনা কারণে, না, আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে ঢুকে গেলাম। দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, আমি নীলা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝেছ, তুমি যেটা দেখেছ। আমাকে আর বলতে দিল না, উঠেই শরীরে যত শক্তি ছিল তা দিয়ে একটা থাপ্পড় মারল। তারপর বলতে শুরু করল, নীলা, শেট আপ মিস্টার জনি, ভুলে যাবেন না আমি আপনার বস। আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী, বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি তারপরেও সাহস সঞ্চয় করে বললাম, আসলেই আপনি সেই দিন ভুল দেখেছেন,
আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। ম্যাম, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আপনি এখন যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়ের চেয়ে ওর বলা কথাগুলো আমাকে বেশি আঘাত করেছে। চোখের পানি কেন জানি আমার বাধা মানছে না। আয়নায় তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রক্ত মুছে চোখে পানি দিয়ে বের হলাম। ডেস্কে গিয়ে বসলাম। নীলা বাসায় গিয়ে ওয়াশ হবে তখন তার হাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটের। নীলা জোরে কেঁদে দেয় আর চিৎকার করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। জানি তুমি কষ্ট পেয়েছ, তোমার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। নীলা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নীলা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে নীলার বাবা নীলাকে খেতে ডাকছে। যখন দেখল কোনো সাড়া শব্দ নেই তখন নীলার রুমের দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। নীলার বাবা নীলার পাশে গিয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা, কি হয়েছে মা, কাঁদছিস কেন? নীলা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাবা, কি হয়েছে মা, আমাকে বল। নীলা, বাবা, এই হাত দিয়ে আমি আজকে জনিকে মেরেছি, এই হাত দিয়ে। বাবা, ওকে খুব ভালোবাসিস? নীলা, হ্যাঁ খুব, ওকে ছাড়া আমি বাঁচব না। বাবা, আচ্ছা কি করা যায় আমি দেখছি, তুই খেতে আয়। নীলা, না বাবা, আমার খিদে নেই। বাবা, আচ্ছা আমি ঢেকে রেখে যাচ্ছি, পরে খেয়ে নিস। অন্যদিকে নীলার হাতের থাপ্পড় খেয়ে আমার ডুমছে জ্বর উঠল। পরদিন আর অফিসে যেতে পারলাম না। ওইদিকে নীলা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভিতর আনচান আনচান করতে থাকে। উকি দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথায়ও আমাকে দেখতে পায় না। ম্যাম তার কেবিনে গিয়ে পিয়নকে খবর দিল। পিয়ন আসল। নীলা, হাজো কি জনি আসেনি? পিয়ন, জি না ম্যাম। নীলা, আচ্ছা তুমি যাও। নীলা টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণো থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। হঠাৎ কারো গলার আওয়াজে উপরে তাকালো। চেয়ে দেখে রুমা। ওকে দেখে নীলা তেলে বেগুনে জল উঠল। ম্যাম, তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে গেলে কেন বলো, কেন করলে এমন? এখন কি চাইতে এসেছ? আমার সামনে থেকে সরে যাও, চলে যাও আমার সামনে থেকে। এই বলে নীলা টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল। রুমা নীলার মাথায় হাত দিল। নীলা এক জটকায় হাত ছাড়িয়ে নিল। নীলা, ছুবে না তুমি আমায়। রুমা, আমার একটু কথা শুনুন। তারপর রুমা সব খুলে বলল। নীলা এবার আরো বেশি করে কাঁদতে লাগল। নীলা, তুমি আগে বলনি কেন? রুমা, জনি বলতে বারণ করেছে। নীলা, ও আমার সাথে অভিমান করে, আজ আসেনি। রুমা, তবে একটা কথা সত্য যে জনি আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রুমা সেখান থেকে চলে আসে। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কাল ওর কাছে ক্ষমা চেয়ে নিব, দরকার হলে পা ধরব। পরদিন অনেক কষ্ট করে একটা রিজাইন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া এগ্রিমেন্টের ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজাইন লেটারটা নিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। নীলা অফিসে গিয়ে আগে আমাকে খুঁজতে লাগল, কার রাত থেকেই আমার জন্য বেকুল হয়ে আছে। পিয়ন বলে চিৎকার দিতে লাগল। পিয়ন, কি হয়েছে ম্যাম? নীলা, জনি আসেনি। পিয়ন, হ্যাঁ এসেছিল, এটা দিয়ে গেছে। নীলা খামটা খুলেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।
সবাই দরে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমি দুপুরে শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসে। আমি দরে দেখি ইরা। কল রিসিভ করতেই ও পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি কি হয়েছে, কাঁদছিস কেন? ইরা, তুমি এমনটা করলে কেন? চাকরিটা ছাড়লে কেন? আমি তাতে কি হয়েছে, ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে নীলার জ্ঞান আসতেই চিৎকার দিয়ে বলতে লাগল, আমার জনি কই, আমি জনির কাছে যাব। এই বলে নীলা দৌড়ে নিচে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার বাসায় চলে গেল। আমি শুয়ে আছি, তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলছে। আমি দরজা খুলতেই কে যেন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুজন মিলে বাসার ভিতরে পড়ে গেলাম। চেয়ে দেখি নীলা। আমি ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ম্যাম, এমন করছেন কেন? নীলা, আমাকে মাফ করে দেও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি বলছেন, পাগল হলেন নাকি? আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য মরে যাবেন? নীলা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ওরকম তো রাগ উঠলে প্রায় বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। নীলা, হো বুঝেছি, এভাবে কাজ হবে না। এই বলে নীলা চারপাশ কি যেন খুঁজতে লাগল। তারপর ফলকাটার ছুরিটা নিল। আমি কি করছেন কি? নীলা আমার দিকে তাকিয়ে হাতে একটা পোঁচ দিল, সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগল। আমি ভয় পেয়ে গেলাম। আমি কি করছো কি? নীলার কাছে আসবি না, আসলে আমার বুকের ভিতর ঢুকিয়ে দিব। তারপর হাতে আরেকটা পোঁচ দিল। এবার আর সইতে পারলাম না। দৌড়ে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের মাঝে চেপে ধরলাম। আমি কি করছো কি, পাগল হয়ে গেছো নাকি? নীলা এক জটকায় আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সর তুই, রক্ত জোরে মরে যাব আমি। আমি আবারও বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম, আর বলতে লাগলাম, পাগলি, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাব রে। আমার কথা শুনে নীলা আমার মুখ চেপে ধরল। নীলা, এসব কথা আর বলবে না, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, আমাকে একটু ভালোবাসবে। আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরল আমায়। ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। ওকে কোলে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নীলা আমার বুকের মাঝে ওর মুখ গুজে কাঁদতে লাগল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীলা কাঁদছে আর বলছে, আরদি, আমাকে কষ্ট দেও, তাহলে তোমাকে খুন করব, নিজেও মরে যাব। আমি একটু মুচকি হাসলাম। এমন সময় হঠাৎ নীলার বাবা সহ আমার বাবা মা ঘরে ঢুকল। আমি তো অবাক। আমি, আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? আমার বাবা, এই তো এখন আসলাম, বেয়াই সাহেব আমাদের গ্রাম থেকে নিয়ে আসলেন। নীলা আমার বুক থেকে উঠে বাবা মাকে পা ধরে সালাম করল। নীলা আবার এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর মুখ গুজে দিল। নীলার বাবা, আপনাদের মানবিমান শেষ হলে এবার আমার কথা শুনুন, কাল আপনাদের বিয়ে, প্রস্তুতি হন। এ কথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেল। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন নীলা আর আমার বিয়ে হয়ে গেল খুব দুমদাম করে। বাসর রাতে বাসর ঘরে ঢুকতেই নীলা আমার পা ধরে সালাম করল। আমি নীলাকে বুকে জড়িয়ে নিলাম। নীলা আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আমার উপর উঠে গেল। আমি, এই কি করছো? নীলা, ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নেই, আজ আর তোমাকে ছাড়ছি না।
আমি দেখব কে কাকে ছাড়ে, কতটুকু পার দেখব। এই বলে নীলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে নিলাম, নীলাও আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। রাত যত গভীর হলো আমাদের ভালোবাসার আবেশ তত বেড়ে গেল। নীলা, সকাল সকাল ফ্রেশ হয়ে জনির জন্য নাস্তা নিয়ে আসলাম। ভিজা চুলের পানি ওর মুখের উপর ছিটিয়ে দিলাম। জনি আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আমার উপরে উঠে গেল। আমি, কি ম্যাম, আমায় আদর করা এখনো শেষ হয়নি, বাকি আছে। নীলা, তাই বুঝি। তা নীলা ম্যাম দেখলে তো তোমার খবর আছে, অফিসে যাও তখন বুঝবে। আমি, তবে রে, এখানে আমার ভাগ্যে টিকেট লেগে গেছে, বাড়িতে বউ, অফিসে ম্যাম, দু জায়গায় আদর করতে পারব। নীলা, ওর বুকে নিজের মুখ লুকিয়ে, তাই বুঝি। আমি জনিকে আমার ভালোবাসার আদরে ভরিয়ে দিতে লাগলাম আর বললাম, অফিসে গিয়ে কাজ নেই, দুজনে দরজা বন্ধ রেখে সারা জীবন এভাবে কাটিয়ে দিব। আর এইভাবে চলতে থাকলো আমার খুনসুটি আর ভালোবাসা। সমাপ্ত।